নাও উই আর লাইভ। ওকে, আচ্ছা আমরা আরেকটা সেকেন্ড টাইম লাইভে চলে এসেছি। আমি আজকে শুধু সেকেন্ড টাইমারদের সাথে লাইভ করতেছি। আসলে আমার বেশি ভালো লাগতেছে অ্যাকচুয়ালি, কারণ ওরা যে একটা কঠিন জার্নি পার করে আসছে, যার কারণে আমার মনে হয় ওদের কাছ থেকে এক্সপেরিয়েন্স শোনাটা আমার জন্য সবচেয়ে দারুণ হবে। এই জন্য আমরা ওদের কাছে শুনতেছি। ওকে, আমার সাথে আছে হচ্ছে আজকের স্টার মিশু, যে একজন সেকেন্ড টাইমার, সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছে 3 মার্কেটেও, তাই তো? জি ভাইয়া। মিশু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ কিনা? ওকে, তাহলে জি ভাই, শুনতে আমরা পাচ্ছি। অডিয়েন্সের জন্য একটু ওয়েট করতেছি। আমি একটা কথা বলতে চাই, সেকেন্ড টাইম জার্নিটা একটা মানে একটা ভয়ঙ্কর জার্নি আমার কাছে মনে হয়। আমি নিজে ফার্স্ট টাইমার ছিলাম, তো আমার মনে হয় যে প্রথমবার চান্স না পাওয়ার যে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আলটিমেটলি একটা স্টুডেন্ট মানে সারা একটা পুরো বছর ধরে একটা কথা শুনতে থাকে যে তুই কেন চান্স পাইলি না, তাই তো? আমি কি ঠিক বলতেছি মিশু? জি ভাইয়া, এটাই অনেক রকম আচ্ছা, প্রশ্নের তো সম্মুখীন আমাকে হতে একটু হয়। বলো যে তোমার বাসায় আজকে কেমন খুশির মুহূর্ত চলতেছে, বা তোমার বাসার লোকজন কতটুকু খুশি আজকে, বলো। ভাইয়া প্রথমেই বলতেছি, মানে আমি হচ্ছে আমার পরিবার থেকে প্রথম ডক্টর, তো সেই হিসেবে খুশিটা মানে অন্যরকম। আব্বু আচ্ছা, মানে আমিও আমার লিটারেলি পরিবার কান্না থেকে করে প্রথম দিছে। ডক্টর। ওকে ওকে, আব্বু লিটারেলি তার মানে কান্না আজকে করে বাড়িতে দিছে। খুব, আপু, জি ভাইয়া, খুব খুশি বলো বলো। সবাই, অনেক বেশি খুশি আর কি। মানে ওকে, আব্বু মানে আমার এইটুক জার্নির পিছনে সবচেয়ে বেশি সাপোর্ট যদি আমি বলি সেটা হচ্ছে আমার আব্বু। আব্বু মানে অনেক বেশি সাপোর্ট করেছে সব রকম ভাবে। বা আমার ফার্স্ট টাইম যখন আমি হচ্ছে চান্সটা পাই নাই, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মা বাবারা বলে কেন পায় নাই, বাকি আমার আব্বু সম্পূর্ণ সাপোর্টিভ ছিল। উনি বলছে যে তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করছো, তোমার ভাগ্যে ছিল না, তোমার হয় নাই, তুমি সেকেন্ড টাইম চেষ্টা করো। তো মানে ওনার কারণে মানে ওই মনোবল থেকে আমি হচ্ছে কি আজকে চান্সটা পাইছি। তো আমি আর আম্মু অবশ্যই সবাই, ফ্যামিলির সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল। তো আমি আমার ক্রেডিট সম্পূর্ণ তাদেরকে দিতে চাই আর কি। তোমার আগে আমি আরো দুইজনের সাথে কথা বলছি, দুইজনের কথাও সেম ছিল। তাদের ফ্যামিলি সাপোর্ট অনন্য ছিল। এই ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমার মনে হয় যে একটা স্টুডেন্টের পক্ষে এই সেকেন্ড টাইম জার্নি ফুলফিল করা অসম্ভব। আমাকে যদি কোনো গার্জিয়ান শুনেন, আমি একটা কথাই বলবো যে জাস্ট আপনার স্টুডেন্টকে একটু মেন্টাল সাপোর্ট দিন, সে একটা অসাধারণ রেজাল্ট আপনাকে এনে দিতে পারে। আপনি যদি কখনোই জিজ্ঞাসা করেন বা ক্লেইম করেন যে হচ্ছে কেন চান্স পাইলি না, তাহলে বোধহয় এটা খুবই খারাপ হবে। আমি জানি আমরা যখন চান্স না পাই, আমাদের বাবা মার উপর দিয়ে কি ভয়ঙ্কর একটা স্ট্রিম রোলার যায়, তুমি কল্পনাও করতে পারবে না। আমি ছোটবেলায় ক্যাডেট কলেজে চান্স পাইনি, বুঝছো? তো তখন আমার মাকে আমার যে ওই যারা আন্টি সমাজ আছে, তারা এরকম ভাবে এসে বলতো যে হ্যাঁ, অনেক শুনছি আপনার ছেলে তো ভালো স্টুডেন্ট, কই ক্যাডেটে তো চান্স পায় নাই। এই একটা ব্যাপার, তখনই আসলে বাবা মা আসলে মেজাজ ধরে রাখতে পারে না, এবং সেটা স্টুডেন্টদেরকে এসে বলে বাসায়, এবং স্টুডেন্টরা মনে করে আমার বাবা মা মনে হয় সাপোর্টিভ না। এই হচ্ছে ব্যাপার। তো আমি বিশুর কাছে জানতে চাই, তুমি আমাদের সাথে ঠিক কখন থেকে যুক্ত হলে? আম, আমি হচ্ছে গিয়ে আপনার ওই যে আমাদের যে মাইনুল ইসলাম সফল ভাই আর কি, তো উনি হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট নামে একটা গ্রুপ খুলছিলেন। তো হঠাৎ করে এটা আমার চোখে পড়ে, আমি ওখানে অ্যাড হই। দেখতাম ওখানে হচ্ছে আপনার প্রতিদিন ভাইয়া মানে পড়াটা দিত, ইভেন হচ্ছে এক্সাম নেওয়া, স্কেজুল অনুসারে সবকিছুই হতো। তো এরপর হচ্ছে আমি এটা আপনাদের কি হচ্ছে পেইড ওই ছিল যে না ফ্রি ছিল, বলো। পরে যে এক্সাম ব্যাচটা, ওটা ফ্রি ছিল। মানে ফ্রি ব্যাচ হিসেবে ওটা যে কিরকম সার্ভিস দিছে যারা ছিল তারা সারা আসলে মানে অন্য কেউ বলতে পারবে না, অন্য রকমের মানে একদম পুরো আপনার পেড ব্যাচের থেকেও আমার মনে হয় যে অনেক বেশি ছিল। এর থেকে বেশি আর কিছুই হয় না। তারপর হচ্ছে আমি আপনাদের এই যে পরে এক্সাম ব্যাচ ওইখানে অ্যাড হই। ওইখানে ভাইয়াদের হচ্ছে ক্লাস গুলা অনেক ভালো লাগতো, মানে খুব শর্ট টাইমে হচ্ছে আপনাদের সবকিছু বুঝানো বুঝানো। ইভেন আপনার ক্লাস এক্সাম গুলা, ওইখানের এক্সাম গুলো দিয়ে আমি অনেক বেশি কনফিডেন্ট, মানে অনেক বেশি কনফিডেন্স গ্রো করছে আমার আপনাদের এই যে এক্সাম গুলো দিয়ে। আহ, এই মানে সম্পূর্ণ এই ওইখান থেকে আর আমার পথ চলা আপনাদের সাথে। ওকে, আর সবচেয়ে বেশি আমি আচ্ছা। ইন্সপায়ার তো হচ্ছি আপনার সফল ভাইয়াকে দেখে আর কি। ভাইয়া একজন সেকেন্ড আচ্ছা টাইমার হিসেবে আজকের যেভাবে আমাদেরকে গাইড করে গেছেন এটা অনন্য। আচ্ছা আজকের লাইভের হিরো হচ্ছে মাইনুল ইসলাম সফল। সবাই শুধুমাত্র সফল ভাইয়ের কথাই বলতেছে, আমাদের কথা কেউ বলতেছে না। আমরা একটু হতাশ। ঠিক আছে, যাই হোক, হতাশ না, আমার বন্ধুর কথা বলা মানে আমার কথা বলা, এই হচ্ছে ব্যাপার। তো আমি তোমার কাছে জানতে চাই যে তোমার কি মনে হয় প্রথমবারে কেন তুমি
এই এক্সপেক্টেড মার্কস তুলতে পারোনি? তোমার কি মনে হয়? তোমার দৃষ্টিভঙ্গি থেকে এটা আমাদেরকে জানাও যে প্রথমবারে কোন জায়গাটায় তোমার একটু ঘাটতি ছিল। প্রথমবার যদি বলি, আমি হচ্ছে আপনার এক্সাম হলে পুরা প্যানিক করে গেছি, মানে কমপ্লিটলি, মানে এত বেশি প্যানিক হয়ে গেছে আমার। এখনো মনে আছে একটা প্রশ্ন ছিল মেবি সরীসৃপের যুগ কোনটা, মেসোজোয়িক যুগ, এটা তো আমরা জানি। আমি এই প্রশ্নটাতে পর্যন্ত কনফিউজড হয়ে গেছি, মানে এত বেশি প্যানিক করে গেছিলাম আমি। তো এই কারণে হচ্ছে আমার চান্সটা মিস যায় আর কি। আর হয়তো আমার অবশ্যই ল্যাকিংস ছিল কোথাও না কোথাও, আমার মেনলি হয়তো ইংলিশের ল্যাকিংস একটু ছিল, যার কারণে আমার চান্স হয় না। তবে আমার মেনলি আমি যেটা দায়ী করবো সেটা হচ্ছে আমার প্যানিক করাটা। এক্সাম হলে প্যানিক করলে যে আসলে কেমনটা, মানে এক্সামটা পুরোটাই খারাপ হয়। তো আমি এই যে সেকেন্ড টাইম যাত্রাতে আর কি আমি সম্পূর্ণ কুল থাকার চেষ্টা করছি, যতটুকু সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। আর আলহামদুলিল্লাহ আমি এখন চান্স পেলাম আর কি। আচ্ছা, তো আমি এটাই আসলে স্টুডেন্টদেরকে বলতে চাই যে পরীক্ষা দিতে দিতে, আমি একটা কথা সবসময় বলি স্টুডেন্টদেরকে, পরীক্ষা দিতে দিতে মূল পরীক্ষাটাকে মডেল টেস্ট বানাইতে হবে, তাইলে তোমার পরীক্ষা ভালো হবে। সেম আমার ক্ষেত্রেও ছিল আসলে। আমি পরীক্ষা দিতে দিতে এই মূল পরীক্ষাটা দিন আমার মনে হচ্ছে আমি একটা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি, এবং ওই দিন মডেল টেস্টের চেয়ে চিল মাইন্ডে পরীক্ষা দিয়ে এসেছি, যার কারণে পরীক্ষা ভালো হয়েছে। সহজ হিসাব, ঠিক আছে? তুমি যদি টেনশন বুক দূর দূর নিয়ে পরীক্ষা দাও তাহলে শেষ। এতগুলো পরীক্ষা শেষ সময় বিরক্তি আসে যেত, মানে 100টা প্রশ্ন দেখা, মানে এটাকে আমাদের, আমি এতগুলো পরীক্ষা দিছি যে পরে প্রশ্ন দেখতে আমার বিরক্ত চলে আসতো। তো ওই অনেক বেশি পরীক্ষা দেওয়া বা হচ্ছে মেইন বই, আমি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আপনার মেইন বইয়ের উপর। আমি মেইনলি যদি আমি খুব কমই এক্সট্রা ইনফো পড়ছি, খুব কম একবারে, মানে না। আমি আপনার মেইন হাসান স্যার বলেন, তারপর আজমল স্যার, হাজারি স্যার, এই আমি ওই মেইন বইগুলোই পড়ছি। আলহামদুলিল্লাহ আমি ওইখান থেকে কমন পাইছি। এটা অবশ্য আমাদের লাক ম্যাটার করছে, যার কারণে এবার চান্সটা হয়ে গেছে। তো আমি বলবো কি আসলে মেইন বইয়ের বাইরে আসলে মানে অনেকেই লাভ হবে, এক্সট্রা ইনফো পড়ো, এই পড়ো ওই পড়ো। আমি মনে করি যে মেইন বইয়ের উপর যাদের পুরো ক্লিয়ার কাট ধারণা থাকবে, মানে তার সম্ভব, তার দ্বারা একটা সিট পাওয়া সম্ভব। এটাই বলবো। আচ্ছা, আমাদের একজন কিন্তু জিজ্ঞাসা করছে, ইসরাত জাহান প্রীতি, ও বলছে যে আপু এইচএসসি 25দেরকে নিয়ে কিছু বলো। এই যে জুনিয়রদেরকে কিন্তু এখন গাইডলাইন দিতে হবে, প্রপার গাইডলাইন দিতে হবে, উল্টাপাল্টা গাইডলাইন দেওয়া যাবে না। অনেক স্টুডেন্টরা আছে যারা উল্টাপাল্টা গাইডলাইন দেয়, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের যারা স্টুডেন্ট তারা যখন জুনিয়রদেরকে গাইডলাইন দিবে তারা সেরা গাইডলাইন দিবে নাকি? ওকে, জুনিয়রদের নিয়ে কিছু বলো, ওরা এখন থেকে কিভাবে পড়বে বলো। আচ্ছা, এইচএসসি 25 ভাইয়া পুরা যারা আছো বা দেখতেছো, আমি শুরুতেই বলবো, মানে গাইডলাইনটা মেইন হচ্ছে তোমার যেহেতু মেডিকেল টার্গেট। তো আমরা নর্মালি কি করি, এইচএসসি তে ওঠার পর আমাদের মাথায় একটা সেট হয়, বা বিভিন্ন প্ল্যাটফর্ম বা যে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনে থাকি যে আরে মেডিকেলে তো ম্যাথ নাই, সমস্যা নাই, খুব ইজি ম্যাথ আসে, এমনিতেই করা যায়। আমাদের ওইরকম একটা মাইন্ডসেট হয়ে যায় যে আরে ম্যাথ নাই, আমি কেন ম্যাথ করব। বা হচ্ছে আমি আমার কথা যদি বলি, আমি ফার্স্ট কোথাও মানে অনেক জায়গায় শুনছি যে মেডিকেলে ম্যাথ নাই, তুমি হচ্ছে অন্যগুলাতে গুরুত্ব দাও। তো আমি ফার্স্টে ম্যাথ একটু কম করার চেষ্টা করতাম, কিন্তু হঠাৎ করে আমার টনক নড়ে উঠলো যে আরে আমার তো আগে এইচএসসি তে আপনার প্লাস পাইতে হবে, মানে আমাকে এক্সাম দেওয়ার যে যোগ্যতা সেটা তো আগে অর্জন করতে হবে, তাই না? তো এই জন্য আমি হচ্ছে কি আপনার পুরো দমে ম্যাথ পড়া শুরু করি। তো আমি ওদেরকে বলবো যে এই ম্যাথ নাই, এটা অনেক ইজি আসে, এইগুলা বেশি ওই কোনো সাবজেক্টকে বাদ দেওয়া যাবে না। প্রপারলি প্রতিটা সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহিত পড়তে হবে। প্রতিটা টপিক তোমার ক্লিয়ার থাকতে হবে। টপিক ক্লিয়ার থাকলেই তুমি, যেমন আমি ফিজিক্সের কথা যদি বলি, এইচএসসির ক্ষেত্রে নর্মালি আমাদের মেডিকেলের ফিজিক্স কোশ্চেন একটু ইজি হয়। তো এইচএসসির ক্ষেত্রে ফিজিক্স এমন একটা সাবজেক্ট আমার খুব ইন্টারেস্টিং লাগে। এটা হচ্ছে আপনার যদি কেউ হচ্ছে তার একটা টপিকের উপর কমপ্লিট একটা ধারণা থাকে, তখন সে ম্যাথ করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু কলমটাও নাড়াতে পারবে না। তো এইভাবে প্রতিটা টপিক ক্লিয়ার করে পড়া, আবার প্রতিটা সাবজেক্টে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে তার হচ্ছে একটা প্লাস পয়েন্ট হচ্ছে তার অ্যাডমিশনে অতটা বেশি কষ্ট করা লাগবে না, এবং সে ওই যে এ প্লাসটা খুব ইজিলি পেয়ে যাবে। এর পাশাপাশি সে যদি সময় পায়, সে হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন ব্যাংকগুলা, সেই কোশ্চেন ব্যাংকগুলো দেখার চেষ্টা করবে একটা চ্যাপ্টার শেষে বা একটা টপিক শেষে। এখান থেকে কি আদৌ পূর্ববর্তী আমাদের যে বছরগুলোতে পরীক্ষাটা হয়েছে ওইখান থেকে কি কোন ধরনের প্রশ্ন আসে, কোন ধাঁচের প্রশ্ন আসে, সেইভাবে হচ্ছে সে এটা দেখতে পারে। তাহলে তার একটা ধারণা হবে। বা হচ্ছে এবং আমাদের এই যে অনলাইন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে,
বা আমাদের আরটিডিএস এর কথা বলা যেতে পারে। ভাইয়েরা ফ্রিতে কিভাবে পড়লে ভালো হবে এইগুলা মানে গাইডলাইন গুলা ফলো করতে পারে। তো মেইনলি তোমাকে আগে এইচএসসি এর উপর ফোকাস দিতে হবে। তোমার এইচএসসি তে একটা ভালো পয়েন্ট থাকলেই তুমি হচ্ছে গিয়ে আর ওই মেডিকেলের ক্ষেত্রে দুশ্চিন্তা করা লাগবে না। ইভেন অনেকেই দেখা যাচ্ছে যে 5 না পাওয়ার কারণেই তোমার জিপিএ থেকে নাম্বারটা কমে যাচ্ছে, যার কারণে অনেকেই কিন্তু চান্সটা মিস করছে। তো আমি ওদেরকে আচ্ছা মিশু, এইটুকুই তোমার বলবো কাছে যে আমার একটা তোমরা প্রশ্ন আছে। জি ভাইয়া সেটা হচ্ছে বলুন। একাডেমিক আর অ্যাডমিশনের পড়া কি আসলে আলাদা বলে তুমি মনে করো? একাডেমিক আর অ্যাডমিশন পড়া কি আলাদা? হ্যাঁ, আমি আহ, আমার কাছে ঠিক অতটা আলাদা মনে হয় নাই। মানে আমি সত্যি বলতে একাডেমিক খুব ভালোভাবেই পড়ছি। বা ইভেন আমি হচ্ছে প্রথম দিকে আপনার তপন স্যারের বইটা পড়ছি, যে কিন্তু যখন আমি জানতে পারি যে আপনার মেডিকেলে ইসাক স্যারের বইটা, আমি আমার মডেল টেস্টে পরীক্ষার আগে ইসাক স্যারের বইটা খুব ক্লিয়ারলি মানে লাইন বাই লাইন পড়ছি। লাইন বাই লাইন পড়ছি, তো আমার এই বই ক্ষেত্রে পড়তে হবে, এত বেশি সবচেয়ে প্রেশার ইম্পর্টেন্ট। বই পড়তে আমি হবে, এটা এত খুবই বেশি পাইনি। ইম্পর্টেন্ট। জাস্ট আমি এডমিশনের ক্ষেত্রে যদি বলি, ইংলিশটা একটু অন্য ধাঁচের। আমরা একাডেমিকে নর্মালি যে ইংলিশ গুলো পড়ি ওইখান থেকে একটু আলাদা ধাঁচের হচ্ছে আমাদের জিকে ইংলিশে একটু টাইমটা দেওয়া। এই টাইমটা দিলে আদারওয়াইজ মানে অন্যগুলা তো তুমি একাডেমিকে পড়তেইছো, তো জিকে ইংলিশের উপর তুমি একটু আলাদাভাবে টাইম দিলে তোমার অবশ্যই একটা সিট তুমি পাবা, আমি আশা করি। আচ্ছা, এই যে আরটিডিএস এর জিকে ইংলিশ ক্লাস কেমন হয় আমাকে বলো, কেমন লাগছে তোমার? এখান থেকে উপকৃত হয়েছো কিনা? আমি হ্যাঁ আমার সত্যি বলতে হ্যাঁ আমি কিছু ক্লাস করছি, সবগুলো যদিও করা হয় নাই। আমার ভালো লাগছে, মানে খুব আহ, খুব অল্প সময় মানে জিনিসটা গুছায় আনা। বা জাদিদ ভাইয়া উনি ক্লাসগুলো নিতেন আর কি, গুছায় না খুব অল্প বুঝানো। বা আমাদের ইংলিশে যে ময়নুল ভাইয়া ছিলেন, খুব ভালোই লাগতো আমার ক্লাসগুলা। তো আমার মনে হয় যে শুরু থেকে একটা স্টুডেন্ট যদি ডেডিকেটেডলি প্রিপারেশন নেয় তার পক্ষে অবশ্যই ভালো করা সম্ভব। মিশু, তুমি কি কোনো ভার্সিটিতে যুক্ত ছিলে এই সেকেন্ড টাইম পিরিয়ডে, বা ভর্তি ছিলে? না ভাই, আমি কোনো ভার্সিটিতে যুক্ত ছিলাম না। আমি কমপ্লিটলি একটা ইয়ার লস দিছি, একটা বছর লস দিয়ে আমি চান্স পাই। আচ্ছা, যাই হোক, মানে আমার মিশুর পুরো মতো একটা এত সাহসী হওয়া যাবে জেদ না। ছিল আর কি। মিশুর মতো মিশুর মতো এত সাহসী হওয়া যাবে না। তোমরা যারা সেকেন্ড টাইম দিতে আগ্রহী, আমার মনে হয় যে তোমরা একটা ভার্সিটিকে অবশ্যই টার্গেট করে পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। ঠিক আছে, এটা হচ্ছে আমার পরামর্শ থাকবে। এক্ষেত্রে মিশুকে আইডিয়াল হিসেবে নেওয়া যাবে না। ঠিক আছে, আগেই সতর্ক করে দিচ্ছি, বি কেয়ারফুল এভরিওয়ান। ওকে, তো যাই হোক, একজন বলছে আপু আমি এইচএসসি 26, ওর তোমার কাছ থেকে দোয়া চাইছে। ঠিক আছে, আমাদের কাছ থেকে আর চাইতেছে না এখন। এখন শুধু আপুদের কাছ থেকে, ভাইয়াদের কাছ থেকে চাইতেছে, আমাদের কাছে চাইতেছে না। আমাদেরকে ভুলে যাবে কয়েকদিনের মধ্যে ওরা, ওইটা শিওর। একজন বলছে যা বুঝলাম একটা সিট অলরেডি বুকিং করতে আরটিডিএস প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হতে হবে। না, ব্যাপারটা এরকম না, তোমার পড়াশোনা করতেই হবে, এটা ইম্পর্টেন্ট। মেডিকেলের সিট বুক করতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে। সেটা তুমি আরটিডিএস এর সাথেও করতে পারো, নাও পারো, কোনো ব্যাপার না। আরটিডিএস তোমাকে গাইডলাইন দেবে, সর্বোচ্চ প্রিমিয়াম এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। আমরা যেভাবে চান্স পেয়েছি সেটা তোমাদেরকে বলবো, কিন্তু এখানে না পড়লে চান্স হবে না, ব্যাপারটা এরকম না, মোটেই না। ঠিক আছে, একজন আবার বলছে জয়কলির অ্যাক্সেট বই পড়ি নাই, আমার কি মেডিকেলে চান্স হবে? আচ্ছা যাই হোক, পড়ো নাই পড়ে ফেলো, সমস্যা কি? যদি এটা পড়ে তুমি মনে করো চান্স পাবা, পড়ো, কোনো আপত্তি নাই। ওকে, পড়ো, কিন্তু মূল বইটা আগে পড়ে দিও, তারপর যা খুশি পড়ো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে মিশু, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমি শুধু স্টুডেন্টদেরকে একটা কথা বলতে চাই, বি কনফিডেন্ট। একাডেমিক এবং অ্যাডমিশনের পড়াশোনা আলাদা না। তোমরা এখন থেকেই জার্নিটা শুরু করো, নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে যে কোনো পরিস্থিতিকে তোমরা ওভারকাম করতে পারবা। মিশু, জুনিয়রদের উদ্দেশ্যে এক লাইনে বা 2 লাইনে কিছু শেষ কথা বলে দাও। ওদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো, তোমরা যদি তোমার মেইন বইগুলো ভালোভাবে পড়ো, লাইন বাই লাইন তোমরা যদি টপিকগুলো ক্লিয়ার করে পড়ো, তোমরা অ্যাডমিশনে কোনো রকম বাধা পাবা না, এটা তুমি শিওর থাকতে পারো। কিন্তু আর ওরা হচ্ছে তো একাডেমিক সবগুলো ওরা সাবজেক্টই কিন্তু পড়ে না, কিন্তু ওরা কিন্তু এটা পড়ে না। ওরা এটা ওই তো যে টিচারদের স্লাইড আর হচ্ছে নোট, এগুলো পড়ে, আমি সত্যি তাই না? বলতে খুব কমই স্লাইড, আমি যেটা দরকার ওইটা দেখছি, কিন্তু বই পড়ে আসলে সম্ভব এত দিকে মানে অন্য বই এক্সট্রা ইনপুট দিকে নেওয়ার জন্য আগে তুমি মেন বইটা ভালো করে পড়ো। তুমি যেমনি একাডেমিকে ভালো করতে পারবা, ইনশাল্লাহ অ্যাডমিশনে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে মিশু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সাথে তোমার সামনের জীবন অনেক সুন্দর হোক, অনেক বড় ডাক্তার হও। ঠিক আছে, এবং তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। এবং যারা আমাদের ভিউয়ার, তারাও সবাই মিশুর জন্য দোয়া রাখবা। এবং
তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। গুড বাই। ঠিক আছে মিশু, ভালো থাকো, কথা হবে আবারও। ওয়ালাইকুম আসসালাম।